Hello friends, good afternoon. Welcome to your channel Crack WTET প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড আর একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো গতদিন আমরা কিন্তু ভারতীয় সংবিধানের ফান্ডামেন্টাল রাইট গুলি আমরা জেনেছিলাম। সেখানে শিক্ষা সংক্রান্ত যে বিষয়গুলি ছিল সেগুলিও তোমাদের সামনে একবার দেখিয়ে দিয়েছিলাম। তো আজকে আমরা একবার কুইক রিভিশন করে কয়েকটি প্রশ্ন প্রথমে আলোচনা করব, যেটি কিন্তু মৌলিক অধিকার থেকে রয়েছে। যারা আগের দিনের ক্লাসগুলি করেছো তারা খুব সহজেই কিন্তু সেই প্রশ্নগুলির অ্যান্সার দিতে পারবে। তো চলো ডিরেক্ট আজকে চলে যাই সেই প্রশ্নগুলিতে। তার আগে যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, এবং এই যারা এখনো টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারোনি তারা এই কিউআর কোডটি স্ক্যান করে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো, অথবা ডেসক্রিপশনেও কিন্তু টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে জয়েন হয়ে যেতে পারো। প্রত্যেকের জন্য একটি ইন্টারভিউ রিলেটেড ফ্রি পিডিএফ রয়েছে, সেটি কিভাবে পাবে তার জন্য তোমরা ভিডিওটিকে কন্টিনিউ দেখতে থাকো। তো চলে যাই আজকের প্রথম প্রশ্ন নম্বর 1 রয়েছে, সংবিধানে কোন অনুচ্ছেদে শিক্ষার অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে? আমি প্রতিটি প্রশ্ন বলবার পরে 10 সেকেন্ড তোমাদের জন্য টাইম দেবো। তোমরা 10 সেকেন্ডের মধ্যে নিজেরা অ্যান্সার করবে, কমেন্টে তোমরা অ্যান্সার করো, এবং তারপরে কিন্তু সঠিক উত্তরটি আমরা তোমাদের সামনে বলে দেবো। তো দেখো প্রথম প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ, সংবিধানে কোন অনুচ্ছেদে শিক্ষার অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশন সি 21 এতে। 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে, শিক্ষার অধিকার আইন আরটি অ্যাক্ট কার্যকর হয়েছিল কবে? অপশন এ 2005, অপশন বি 2008, অপশন সি 2010, অপশন ডি 2012। তো কোনটি সঠিক উত্তর হবে তোমরা অবশ্যই কমেন্ট করো। 10 সেকেন্ড করে আমি প্রত্যেকটি প্রশ্নের জন্য টাইম দেবো, তোমরা অবশ্যই কমেন্টে জানাও সঠিক উত্তর। এবং যারা আগের ভিডিওটি দেখোনি তারা অবশ্যই পার্ট 1 মৌলিক অধিকারের পার্ট 1 ভিডিওটি দেখে নেবে, তাহলে সব প্রশ্নের উত্তরগুলি কিন্তু তোমরা ওইখানে ওই ভিডিওতেই পেয়ে যাবে। 2 নম্বর প্রশ্ন, যেটি আরটি অ্যাক্ট কার্যকর হয়েছিল এটি কিন্তু 2010 হয়ে যাবে। অনেকের মনে একটি প্রশ্ন থাকবে, আরটিই তো 2009 অর্থাৎ 2009, তো এটি কিন্তু 2009 বলা হয়, কিন্তু এটি কিন্তু কার্যকর হয়েছিল 2010। তো 2010 কত তারিখে কার্যকর হয়েছিল এটি কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদি তোমরা জেনে থাকো কমেন্টে কমেন্ট করো। আমরা আগের ভিডিওতে কিন্তু এটি তোমাদের সাথে শেয়ার করেছি। প্রশ্ন নম্বর 3, কত বছর বয়স পর্যন্ত শিশুদের জন্য শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে? 4টে অপশন তোমরা দেখতে পাচ্ছ, অপশন এ বি সি ডি। সঠিক উত্তর কোনটি হবে তোমরা অবশ্যই কমেন্ট করো। এখানে সঠিক উত্তর যেটি হয়ে যাবে সেটি হয়ে যাবে কিন্তু অপশন বি, অর্থাৎ 6 থেকে 14 বছর শিশুদের বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে, যেটি কিন্তু আর্টিকেল 21 এতে কিন্তু এটি বলা হয়, যেটি সংবিধানের মৌলিক অধিকারের অন্তর্গত। 4 নম্বর অপশন বলা হয়েছে, ভারতীয় সংবিধানে মোট কয়টি মৌলিক অধিকার রয়েছে? তো খুবই ভাইটাল একটি প্রশ্ন, আনসার করো। 4টে অপশন, অপশন এ 5, অপশন বি 6টি, অপশন সি 7টি, অপশন ডি 8টি। কোনটি সঠিক উত্তর হবে তোমরা কমেন্ট করো। অপশন বি হয়ে যাবে 6টি, এটি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো অনেকেই কিন্তু অপশন সি অর্থাৎ 7টিকে তোমরা কারেক্ট করো, কিন্তু সেক্ষেত্রে আমি বলে দিই, সম্পত্তির অধিকার যেটি কিন্তু মৌলিক অধিকারে বর্তমানে নেই, সেটিকে 300 নম্বর ধারায় কিন্তু সেটিকে আনা হয়েছে, এবং এই একটি বাদ যাওয়ার জন্য বর্তমানে যে মৌলিক অধিকার সেটি রয়েছে কিন্তু 6টি। নেক্সট পরের প্রশ্ন রয়েছে, সংবিধানে কোন অংশে মৌলিক অধিকারগুলি অন্তর্ভুক্ত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশন এ প্রথম অংশ, অপশন বি দ্বিতীয় অংশ, অপশন সি তৃতীয় অংশ, অপশন ডি চতুর্থ অংশ। কোনটি সঠিক উত্তর হবে? সংবিধানের মৌলিক অধিকারগুলি কিন্তু অন্তর্ভুক্ত আছে তৃতীয় অংশে, তোমাদের আগের দিনই কিন্তু আগের ভিডিওতে আমরা বলেছি। এরপর দেখো অপশন প্রশ্ন নম্বর 6, সমান অধিকার কোন অনুচ্ছেদে বলা হয়েছে? অনুচ্ছেদ 14 থেকে 18, অনুচ্ছেদ 19 থেকে 22, অনুচ্ছেদ 23 থেকে 24, 25 থেকে 28। তো সাম্যের অধিকার বা সমান অধিকার এটি কত নম্বর ধারায় বলা হয়েছে? তোমরা সকলেরই জানা উচিত, কমেন্ট করো। এটি হয়ে যাবে অপশন এ 14 থেকে 18। নেক্সট প্রশ্ন চলে আসি, আরটি আইনটি প্রথম কোন রাজ্যে কার্যকর করা হয়? আরটি আইনটি প্রথম কোন রাজ্যে কার্যকর করা হয়? এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অপশন এ বিহার,
অপশন বি দিল্লি, অপশন সি কেরালা, অপশন ডি তামিলনাড়ু। তো সঠিক অ্যান্সার কোনটি হবে তোমরা কমেন্ট করো। আরটি যেহেতু খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, RTE 2009 যেটি কার্যকর হয় 2010 সালে, এবং এটি কত তারিখে কার্যকর হয়েছিল তোমরা কমেন্ট করে জানাবে। এবং এই কোশ্চেনটি আমরা পরের দিনের জন্য রেখে দিচ্ছি, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, যে যে অ্যান্সারটি জানো তোমরা কমেন্ট করে জানাও। পরের দিন যে ভিডিও, সেই ভিডিওর প্রথমেই কিন্তু এর উত্তরটি জানিয়ে দেওয়া হবে। 8 নম্বর প্রশ্ন রয়েছে মৌলিক অধিকার কে প্রদান করে। তো এখানে মৌলিক অধিকার প্রদান করে অপশন এ রাষ্ট্রপতি, অপশন বি সংসদ, অপশন সি সুপ্রিম কোর্ট, অপশন ডি সংবিধান। এখানে কোনটি সঠিক উত্তর হবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন ডি সংবিধান, অর্থাৎ মৌলিক অধিকার কিন্তু প্রদান করে সংবিধান। তো মৌলিক কর্তব্য, আজকে আমরা যেটি জানবো মৌলিক কর্তব্য অর্থাৎ ফান্ডামেন্টাল ডিউটি। এর আগের দিন আমরা ফান্ডামেন্টাল রাইট সম্পর্কে জেনেছি, আজকে আমরা ফান্ডামেন্টাল ডিউটি সম্পর্কে জানবো। তো ফান্ডামেন্টাল ডিউটি যেটি রয়েছে কিন্তু পার্ট 4 এর এ, অর্থাৎ পার্ট 4 এর এ এবং আর্টিকেল 51 এতে কিন্তু এটি রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটি বিষয় এটি, যে কত নম্বর পার্টে রয়েছে এবং কত নম্বর আর্টিকেল এটি রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো ফান্ডামেন্টাল ডিউটিগুলি জানবার আগে আমরা ফান্ডামেন্টাল রাইটগুলি আরেকবার তোমাদের সামনে একবার সংক্ষেপে কুইক রিভিশন করে দিই। দেখো, তোমরা প্রায় সকলেই আগের দিন দেখেছো, যারা ভিডিওগুলি দেখেছো। তো এখানে মৌলিক অধিকারের যে ধারাগুলি রয়েছে, যে সাম্যের অধিকার আর্টিকেল 14 থেকে 18, এখানে একটি ট্রিকের মাধ্যমে তোমরা মনে রাখতে পারো। কিরকম ট্রিকটি? যে ধরো একজন শিশু বা একজন ছেলে অথবা মেয়ে, যার বয়স যখন 14 থেকে 18 বছর যখন তার বয়স, তার মনের মধ্যে কিন্তু একটি বিষয় ভ্যারি করে, সেটা কি সবসময় ঘোরাফেরা করে যে সবাই সমান, আমিও যেমন সমান, আমার বন্ধুও সমান, আমার পাড়া প্রতিবেশী সমান, সবাই একই রকম। এরকম একটি ধারণা কিন্তু 14 থেকে 18 বছর বয়সের শিশুদের মধ্যে বা মানুষদের মধ্যে থাকে। এরপরে যখন বয়সটা একটু বাড়ে, অর্থাৎ 19 থেকে 22 বছর বয়স হয়, তখন কিন্তু প্রত্যেকের মনের মধ্যে একটি স্বাধীনতার ব্যাপার চলে আসে। অর্থাৎ স্বাধীনতা ছাড়াই কিন্তু একটা অস্বস্তিকর ব্যাপার কাজ করে, কারোর কোনো কথা শুনতে ইচ্ছা করে না, বা নিজেদের মতো করে চলা, অর্থাৎ নিজেদের যে স্বাধীনতা সেটি এই এজে, অর্থাৎ 19 থেকে 22 এই এজের মধ্যে কিন্তু একটি বিশেষ বৈশিষ্ট্য। তোমরা কিন্তু এইভাবে মনে রাখতে পারো যে স্বাধীনতার অধিকার সেটি কিন্তু 19 থেকে 22-এর মধ্যে রয়েছে। এরপরে দেখো শোষণের বিরুদ্ধে অধিকার। যখন বয়সটা 23 থেকে 24 হচ্ছে, কোনো ব্যক্তির বয়স 23 থেকে 24 হচ্ছে, তখন কিন্তু তাকে কেউ যদি শোষণ করে বা কোনোভাবে তাকে উত্তেজিত করার চেষ্টা করে, তাহলে সে কিন্তু তার প্রতিবাদ করতে শিখে যায়। অর্থাৎ শোষণের বিরুদ্ধে যে অধিকার সেটি কিন্তু সে তখন করতে শিখছে। তো এইটি কিন্তু 23 থেকে 24, যেহেতু আমি একটু উদাহরণ হিসাবে বিষয়টিকে বোঝানোর চেষ্টা করছি, তো 23 থেকে 24 বছর বয়সের শিশুদের বা ব্যক্তিদের কিন্তু শোষণের বিরুদ্ধে অধিকার এই বিষয়টি চলে আসে। তো মনে রাখবে আর্টিকেল 23 এবং 24 শোষণের বিরুদ্ধে অধিকারের কথা কিন্তু বলছে। তারপরে যখন বয়স একটু বাড়ে, অর্থাৎ 25 থেকে 28 বছর যখন বয়স হয় কোনো ব্যক্তির, তখন কিন্তু তার মধ্যে একটি ধর্মীয় মানসিকতার প্রচার ঘটে। অর্থাৎ যে যে ধর্মে বিশ্বাসী হোক না কেন, সেখানে একটু ধর্মীয় বিষয় তার মনের মধ্যে চলে আসতে থাকে। তো অর্থাৎ 25 থেকে 28 নম্বর ধারায় কিন্তু ধর্মীয় স্বাধীনতার অধিকারের কথা বলা হয়েছে। এরপরে যখন ধর্ম শিক্ষা হয়ে গেল, শোষণের বিরুদ্ধে নিজেকে তৈরি করলো, স্বাধীনতা পেয়ে গেল, সাম্যের অধিকার তো আগেই পেয়েছে, তো তখন কিন্তু সাংস্কৃতিক শিক্ষা বিষয়ক অধিকার, অর্থাৎ নিজের পারিপার্শ্বিক সংস্কৃতি কিভাবে উন্নত করা যায় বা অন্য ব্যক্তিকে কিভাবে উন্নত করা যায় সেই বিষয়টিকে, বা কিভাবে শিক্ষা নেওয়া যায় বা অপরকে কিভাবে শিক্ষিত করা যায়, সেই বিষয়টি কিন্তু 29 থেকে 30 বছর বয়সী ব্যক্তিদের মধ্যে বিশেষভাবে লক্ষ্য করা যায়। অর্থাৎ 29 থেকে 30 আর্টিকেলে কিন্তু সংস্কৃতি এবং শিক্ষা বিষয়ক অধিকারকে বলা হয়েছে। সাংবিধানিক প্রতিবেদনের অধিকার, এরপরে বয়স যখন আর একটু বাড়ছে, অর্থাৎ 31 থেকে 35 এই এজেড ব্যক্তিরা কিন্তু সাংবিধানিক বিভিন্ন রকম প্রতিবিধান, অর্থাৎ বিভিন্ন সাংবিধানিক ক্ষেত্রে তারা কিন্তু নিজেদের ইউজ টু করে নিতে চায়, বা বিভিন্ন ক্ষেত্রে নিজেরা কিন্তু সচেতন হতে চায়। অর্থাৎ 31 থেকে 35 এই বয়স কিন্তু সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, অর্থাৎ 31 আর্টিকেল 31 থেকে 35 সাংবিধান প্রতিবিধানের অধিকার কিন্তু দিচ্ছে। অর্থাৎ এরকম একটি গল্পের আকারে কিন্তু বিষয়টিকে মনে রাখার চেষ্টা করতে পারো। টোটালটি আমি আবারও বলে দিচ্ছি, এরকম কোনো বাস্তবতা নেই, এটি জাস্ট তোমাদের যাতে মনে রাখা যায় বা তোমরা মনে রাখতে পারো, সেই জন্য কিন্তু এইভাবে গল্পটিকে সাজানো হয়েছে, এইভাবে তোমরা মনে রাখতে পারো।
এরপরে চলে যাই আজকের আলোচ্য বিষয় অর্থাৎ মৌলিক কর্তব্য। তো এই মৌলিক কর্তব্য তোমরা এত সময় জেনে গেছো যে মৌলিক কর্তব্য কটি রয়েছে। মৌলিক কর্তব্য কিন্তু সংখ্যা রয়েছে মোট 11টি, অর্থাৎ সংবিধানে যে মৌলিক কর্তব্যের সংখ্যা বলা আছে সেটি আছে কিন্তু 11, এবং এটি সংবিধানের কোন আর্টিকেলে বলা হয় সেটি কিন্তু 51 আর্টিকেলে কিন্তু মৌলিক অধিকারগুলি সম্পর্কে বলে, মৌলিক কর্তব্যগুলি সম্পর্কে বলে। তো দেখে নেওয়া যাক। আচ্ছা, আরেকটি বিষয় যে সংবিধানের মৌলিক কর্তব্য এটি সংযোজন করা হয়েছে কিন্তু 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে, অর্থাৎ 1976 সালে এটি কিন্তু করা হয়েছিল। এই কর্তব্যগুলো সংবিধানের আর্টিকেল পার্ট 4A আর্টিকেল 51A কিন্তু উল্লেখ করা আছে। তো আমরা আর দেরি না করে 11টি মৌলিক কর্তব্য একটু দেখে নেওয়ার চেষ্টা করব। দেখো এই বিষয়গুলির ইম্পর্টেন্সটা কোথায়। 2022 সালে যে ইন্টারভিউ, সেখানে কিন্তু জিজ্ঞাসা করা হয়েছিল যে সংবিধানের প্রতি মানুষের কি কর্তব্য এবং সংবিধান মানুষকে কি অধিকার দেয়। তো একজন শিক্ষক হিসেবে কিন্তু প্রত্যেকেরই এটি জানা প্রয়োজন। তো সুতরাং এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো দেখো 1 নম্বর বলেছে কি সংবিধানের প্রতি শ্রদ্ধা রাখা, তার আদর্শ, প্রতিষ্ঠান, জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতকে সম্মান করা। তো প্রত্যেকেই জানি এটি কিন্তু আমাদের একটি মৌলিক কর্তব্য। 2 নম্বর বলেছে স্বাধীনতা সংগ্রামের মহান আদর্শ ও গৌরবময় ঐতিহ্যকে সম্মান করা এবং তাদের চেতনায় দেশপ্রেম জাগানো। অর্থাৎ যারা স্বাধীনতা সংগ্রামী যে সমস্ত মহান আদর্শ এবং তাদের যে ঐতিহ্য সেগুলোকে কিন্তু সবসময় সম্মান করতে হবে এবং তাদের যে চেতনায় সেগুলির মাধ্যমে কিন্তু দেশপ্রেম বা দেশভক্তি কিন্তু জাগাতে হবে। 3 নম্বর রয়েছে ভারতের সার্বভৌমত্ব, ঐক্য ও অখণ্ডতা রক্ষা এবং তাকে সুদৃঢ় করা। 4 নম্বর রয়েছে দেশকে রক্ষা করা এবং ডাক পড়লে সামরিক ও জাতীয় সেবা প্রদান করা। 5 নম্বর রয়েছে জাতিকে সামাজিক ও অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ব্যক্তিগত ক্ষমতা উন্নয়ন করা। এটি কিন্তু এই 5টি রয়েছে, কিন্তু 5টি হলো, আরো 6টি রয়েছে। তার আগে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট রয়েছে। মোট ইন্টারভিউ প্রস্তুতির জন্য আমাদের মোট 3টে পিডিএফ রয়েছে, পিডিএফ 1, 2, 3। এগুলি কিন্তু পেইড পিডিএফ রয়েছে। এর বিস্তারিত জানবার জন্য তোমরা ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে এবং কমেন্টেও কিন্তু তোমরা পেয়ে যাবে। তো যারা পেইড পিডিএফ নিতে ইচ্ছুক, এই যে প্রাইসটি লেখা আছে এই প্রাইসের উপরও কিন্তু ডিসকাউন্ট রয়েছে, এটি লিমিটেড টাইমের জন্য রয়েছে। যারা এটা নিতে ইচ্ছুক তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে। এছাড়া ইন্টারভিউ পিডিএফ বুক নামে আমাদের একটি প্লেলিস্ট রয়েছে। ওই প্লেলিস্টে গেলে পিডিএফ সম্পর্কিত সমস্ত ফিডব্যাক এবং রিভিউ কিন্তু তোমরা পেয়ে যাবে। যারা ফ্রি পিডিএফটি কালেক্ট করতে ইচ্ছুক তারা ইন্টারভিউ ফ্রি পিডিএফ লিখে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে। যারা পেইড পিডিএফ নিতে ইচ্ছুক তারা শুধুমাত্র ইন্টারভিউ লিখবে। চলে যাই আমাদের মেইন যে বিষয়। 6 নম্বর রয়েছে সমাজে সামঞ্জস্য ও সাধারণ ভ্রাতৃত্ববোধ বজায় রাখা, ধর্ম, ভাষা ও প্রাদেশিকতার ভিত্তিতে বিভাজন না করা। তাহলে এই যে ধর্ম, ভাষা এবং প্রাদেশিকতার ভিত্তিতে বিভাজন কিন্তু করা যাবে না, এটিও কিন্তু সংবিধানের একটি মৌলিক কর্তব্য। নারী জাতির প্রতি অসম্মান এবং সহিংসার বন্ধে সহায়ক হওয়া, এগুলি কি বলছে, অসম্মান এবং যে হিংসা সেগুলি কিন্তু বন্ধ করতে হবে। বন্ধ করা সংবিধানের প্রত্যেকটি ব্যক্তির একজন মৌলিক কর্তব্য এবং নারীর মর্যাদা রক্ষা করা। 8 নম্বর বলছে প্রাকৃতিক পরিবেশ, বনের প্রাণী, জীব বৈচিত্র্য রক্ষা করা এবং উদার মনোভাব নিয়ে সহানুভূতিশীল আলোচনা করা। অর্থাৎ জীব বৈচিত্র্য এবং বনের প্রাণী এগুলো কিন্তু রক্ষা করাও কিন্তু মৌলিক কর্তব্য। 9 নম্বর বলেছে জাতীয় ঐতিহ্যের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলি সংরক্ষণ করা। অর্থাৎ জাতীয় ঐতিহ্য যে সমস্ত জায়গাগুলি বিশেষ জাতীয় ঐতিহ্য রয়েছে সেগুলি, সেই স্থাপনাগুলিকে কিন্তু সংরক্ষণ করতে হবে, সেগুলি যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেগুলি দেখভাল করার দায়িত্ব কিন্তু একজন মানুষের। 10 নম্বর রয়েছে বৈজ্ঞানিক মনোভাব, মানবতাবাদ, অনুসন্ধান মনোভাব এবং সংস্কারহীনতা গড়ে তোলা। এবং 11 নম্বর যেটি রয়েছে সেটি রয়েছে শিক্ষা অর্জনের চেষ্টা করা। এটি কিন্তু ভাইটাল একটি বিষয়। তাহলে অর্থাৎ মৌলিক অধিকারের মধ্যেও তোমরা দেখেছো যেটি কিন্তু আর্টিকেল 22-21 এতে রয়েছে এবং এখানে মৌলিক কর্তব্য কিন্তু রয়েছে শিক্ষা অর্জনের চেষ্টা করা। এই কর্তব্যটি 86তম সংবিধান সংশোধনী অর্থাৎ 2002 এর মাধ্যমে যুক্ত হয়েছে, যা 6 থেকে 14 বছর বয়সী শিশুদের বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষার কথা বলে। অর্থাৎ এটি কিন্তু মৌলিক কর্তব্যের মধ্যে রয়েছে। অর্থাৎ প্রত্যেক মা বাবার এটি কর্তব্য যে 6 থেকে 14 বছরের শিশুরা যেন বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষা পায় সে বিষয়ে নিশ্চিত করতে হবে এবং এটি প্রত্যেকটি ব্যক্তির কর্তব্য যাতে প্রতিটি শিশু
বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষা পায় 6 থেকে 14 বছরের শিশুরা। এবং আমরা যখন মৌলিক অধিকার পড়েছিলাম তখনও কিন্তু আমরা দেখেছিলাম 21-এর এটিতেও কিন্তু 6 থেকে 14 বছর বয়সী শিশুদের বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষার কথা কিন্তু বলা হয়েছে, অর্থাৎ এটি কিন্তু মৌলিক অধিকার এবং মৌলিক কর্তব্য দুটির মধ্যেই রয়েছে। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে বন্ধু তোমাদের শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।